কেমন আছেন প্রিয় শ্রোতা বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আপনারা শুনছেন লক্ষ্মীজ স্টুডিও, আর লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে এখন চলছে শ্রীকান্ত উপন্যাস। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের পঞ্চম পরিচ্ছদ। পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা শুনছেন এবং উপন্যাসটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানালে খুশি হব। শুরু করছি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের পঞ্চম পরিচ্ছদ। সাধুজি তো স্বচ্ছন্দে চলিয়া গেলেন। তাহার বিরহ ব্যথাটা রতনের কিরূপ বাজিল অবশ্য জিজ্ঞাসা করা হয় নাই। সম্ভবত মারাত্মক তেমন কিছু হইবে না, কিন্তু একজন তো দেখিলাম কাঁদিয়া গিয়া ঘরে ঢুকিলেন, এবং তৃতীয় ব্যক্তি রহিলাম আমি। লোকটার সহিত পুরোপুরি 24 ঘণ্টাও ঘনিষ্ঠতা হইতে পায় নাই। তথাপি আমারও মনে হইতে লাগিল আমাদের এই অনারধ্য সংসারের মাঝখানে তিনি যেন মস্ত বড় একটা ছিদ্র করিয়া দিয়া গেলেন। এই অনিষ্টটি আপনা হইতেই সারিয়া উঠিবে, কিংবা নিজেই তিনি আবার একদিন অকস্মাৎ তাহার প্রচণ্ড ঔষধের বাক্সটা ঘাড়ে করিয়া ইহা মেরামত করিতে সশরীরে ফিরিয়া আসিবেন, বিদায়কালে কিছুই বলিয়া গেলেন না। অথচ আমার নিজের খুব যে বেশি উদ্বেগ ছিল তাও নয়। নানা কারণে এবং বিশেষ করিয়া কিছুকাল হইতে জ্বরে ভুগিয়া দেহ ও মনের এমনই একটা নিস্তেজ নিরালম্ব ভাব আসিয়া পড়িয়াছিল যে একমাত্র রাজলক্ষ্মীর হাতেই সর্বতোভাবে আত্মসমর্পণ করিয়া সংসারের যাবতীয় ভালো মন্দের দায় হইতে অব্যাহতি লইয়াছিলাম। সুতরাং কিছুর জন্যই স্বতন্ত্রভাবে চিন্তা করিবার আমার আবশ্যকও ছিল না, শক্তিও ছিল না। তবুও মানুষের মনের চঞ্চলতার যে বিরাম নাই। বাহিরের ঘরে একটা তাকিয়া ঠেস দিয়া একাকী বসিয়া আছি। কত কি যে এলোমেলোভাবে ভাবনা আনাগোনা করিতেছে তাহার সংখ্যা নাই। সম্মুখের প্রাঙ্গণতলে আলোর দীপ্তি ধীরে ধীরে ম্লান হইয়া আসন্ন রাত্রির ইঙ্গিতে অন্যমনস্ক মনটাকে মাঝে মাঝে একটা চমক দিয়া যাইতেছে। মনে হইতেছে এ জীবনে যত রাত্রি আসিয়াছে গিয়াছে তাহাদের সহিত আজিকার এই অনাগত নিশার অপরিজ্ঞাত মূর্তি যেন কোনো অদৃষ্টপূর্ব নারীর অবগুণ্ঠিতা মুখের মতো রহস্যময়। অথচ এই অপরিচিতার কেমন প্রকৃতি, কেমন প্রথা কিছুই না জানিয়া একেবারে ইহার শেষ পর্যন্ত পৌঁছিতেই হইবে। পথিমধ্যে আর ইহার কোনো বিচারই চলিবে না। আবার পরক্ষণেই যেন অক্ষম চিন্তার সমস্ত শৃঙ্খলই এক নিমেষে ভাঙিয়া বিপর্যস্ত হইয়া যাইতেছে। এমনই যখন মনের অবস্থা, সেই সময় পাশের দ্বারটা খুলিয়া রাজলক্ষ্মী প্রবেশ করিল। তাহার চোখ দুটো সামান্য একটু রাঙা, যেন একটু ফোলা ফোলা। ধীরে ধীরে আমার কাছে আসিয়া বসিয়া বলিল, ঘুমিয়ে পড়েছিলাম। কহিলাম, আশ্চর্য কি, যে ভার যে শ্রান্তি তুমি বয়ে বেড়াচ্ছ, আর কেউ হলে তো ভেঙেই পড়তো, আর আমি হলে তো দিন রাতের মধ্যে চোখ খুলতেই পারতুম না, কুম্ভকর্ণের নিদ্রা দিতুম। রাজলক্ষ্মী হাসিয়া কহিল, কিন্তু কুম্ভকর্ণের ম্যালেরিয়া ছিল না। যাই হোক, তুমি তো দিনের বেলায় ঘুমোওনি। বলিলাম, না, কিন্তু এখন ঘুম পাচ্ছে, হয়তো একটু ঘুমোবো। কারণ কুম্ভকর্ণের যে ম্যালেরিয়া ছিল না এমন কথাও বাল্মীকি মুনি কোথাও লিখে যাননি। সে ব্যস্ত হইয়া বলিল, ঘুমোবে এই অবেলায়? রক্ষে করো তুমি। জ্বর কি তাহলে আর কোথাও বাকি থাকবে? সেসব হবে না। আচ্ছা, যাবার সময় আনন্দ কি আর কিছু তোমাকে বলে গেল? প্রশ্ন করিলাম, কি রকম কথা তুমি আশা করো? রাজলক্ষ্মী কহিল, এই যেমন কোথায় যাবে, কিংবা। এই কিংবাটাই আসল প্রশ্ন। কহিলাম, কোথায় যাবেন তার এক প্রকার আভাস তিনি দিয়ে গেছেন, কিন্তু এই কিংবাটার সম্বন্ধে কিছুই বলে যাননি। আমি তো তার ফিরে আসার বিশেষ কোনো সম্ভাবনা দেখি নে। রাজলক্ষ্মী চুপ করিয়া রহিল, কিন্তু আমি কৌতূহল সংবরণ করিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এই লোকটিকে কি তুমি বাস্তবিক চিনেছ? আমাকে যেমন একদিন চিনতে পেরেছিলে? সে আমার মুখের পানে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল,
না। কহিলাম, সত্যি বলো, কখনো কোনো দিন কি দেখনি? এবার রাজলক্ষ্মী হাসি মুখে বলিল, তোমার কাছে আমি সত্য প্রকাশ করতে পারবো না। অনেক সময় আমার বড় ভুল হয়। তখন অপরিচিত লোককেই মনে হয় কোথায় যেন তাকে দেখেছি। তার মুখ যেন আমার অত্যন্ত চেনা, কেবল কোথায় দেখেছি সেইটাই মনে করতে পারি নে। আনন্দকেও হয়তো কোথাও দেখে থাকব। কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আজ আনন্দ চলে গেল বটে, কিন্তু যদি সে কখনো ফিরে আসে তো তার বাপ মায়ের কাছে আবার একদিন তাকে ফিরিয়ে দেব, এ তোমাকে আমি নিশ্চয়ই বলছি। আমি বলিলাম, তাতে তোমার গরজ কি? সে কহিল, অমন ছেলে চিরদিন ভেসে বেড়াবে, এ কথা ভাবলেও যে আমার বুকে শুল বেঁধে। আচ্ছা, তুমি নিজেও তো সংসার ছেড়েছিলে, সন্ন্যাসী হওয়ার মধ্যে কি সত্যিকার আনন্দ আছে কিছু? কহিলাম, আমি সত্যিকার সন্ন্যাসী হইনি, তাই ওর ভেতরকার সত্যি খবরটি তোমাকে দিতে পারবো না। যদি কোনো দিন সে ফিরে আসে, এ সংবাদ তাকেই জিজ্ঞাসা করো। রাজলক্ষ্মী প্রশ্ন করিল, আচ্ছা, বাড়িতে থেকে কি ধর্মলাভ হয় না? সংসার না ছাড়লে কি ভগবান পাওয়া যায় না? প্রশ্ন শুনিয়া আমি করজোড়ে বলিলাম, এর কোনোটার জন্যই আমি ব্যাকুল নই লক্ষ্মী। এসব ঘোরতর প্রশ্ন আমাকে তুমি করো না, আমার আবার জ্বর আসতে পারে। রাজলক্ষ্মী হাসিল, তারপর করুণ কণ্ঠে কহিল, কিন্তু মনে হয় সংসারে আনন্দের তো সমস্তই আছে, তবু সে ধর্মের জন্য এই বয়সেই সব ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু তুমি তা পারোনি। বলিলাম, না, এবং ভবিষ্যতেও পারবো মনে হয় না। রাজলক্ষ্মী কহিল, কেন মনে হয় না? কহিলাম, তার প্রধান কারণ যাকে ছাড়তে হবে সেই সংসারটা যে আমার কোথায় এবং কি প্রকার তা আমার জানা নেই, এবং যার জন্য ছাড়তে হবে সেই পরমাত্মার প্রতিও আমার লেশমাত্র লোভ নেই। এতদিন তার অভাবেই কেটে গেছে এবং বাকি কটা দিনও অচল হয়ে থাকবে না, এই আমার ভরসা। অন্যপক্ষে তোমার ওই আনন্দ ভায়াটিও গেরুয়া সত্ত্বেও যে ঈশ্বর প্রাপ্তির জন্যই বেরিয়ে এসেছেন, আমার তা বিশ্বাস নয়। তার কারণ আমিও বার কয়েক সাধুসঙ্গ করেছি, তাদের কেউই আজও ওষুধের বাক্স ঘাড়ে করে বেড়ানোকে ভগবত লাভের উপায় নির্দেশ করে দেননি। তাছাড়া তার খাওয়া দাওয়ার ব্যাপারটাও তো চোখে দেখলে। রাজলক্ষ্মী মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল, তবে কি সে মিছেমিছি ঘর সংসার ছেড়ে এই কষ্ট করতে বার হয়েছে? সবাই কি তোমার মতোই মনে করো? বলিলাম, না, মস্ত প্রভেদ আছে। সে ভগবানের সন্ধানে বার না হলেও মনে হয় যার জন্য পথে বেরিয়েছে সে তারই কাছাকাছি, অর্থাৎ আপনার দেশ। তাই তার ঘর বাড়ি ছেড়ে আসাটা ঠিক সংসার ছেড়ে আসা নয়। সাধুজি কেবলমাত্র ক্ষুদ্র একটি সংসার ছেড়ে বড় সংসারের মধ্যে প্রবেশ করেছেন। রাজলক্ষ্মী আমার মুখের প্রতি চাহিয়া রহিল, বোধ হয় ঠিক কিছু বুঝিতে পারিল না। তারপরে জিজ্ঞাসা করিল, যাবার সময় সে কি তোমাকে কিছু বলে গেল? আমি ঘাড় নাড়িয়া কহিলাম, না, তেমন কিছু নয়। কেন যে একটুখানি সত্য গোপন করিলাম তাহা নিজেও জানি না, কিন্তু বিদায়কালে সাধুজির শেষ কথাটা তখনও পর্যন্ত আমার কানে তেমনই বাজিতেছিল। যাবার সময় সেই যে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়া গেলেন, বিচিত্র দেশ এই বাংলাদেশটা, এর পথে ঘাটে মা বোন, সাধ্য কি তাদের ফাঁকি দিয়ে যায়? ম্লান মুখে রাজলক্ষ্মী নিঃশব্দে বসিয়া রহিল। আমারও মনের মধ্যে অনেক দিনের অনেক ভুলে যাওয়া ঘটনা ধীরে ধীরে উকি মারিয়া যাইতে লাগিল। মনে মনে বলিতে লাগিলাম, তাই বটে, তাই বটে। সাধুজি, তুমি যেই হও, এই অল্প বয়সেই আমার এই কাঙাল দেশটিকে তুমি ভালো করিয়াই দেখিয়াছ, না হইলে ইহার যথার্থ রূপটির খবর আজ এমন সহজেই এই কয়টি কথায় দিতে পারিতে না। জানি অনেক দিনের অনেক ত্রুটি, অনেক বিচ্যুতি আমার মাতৃভূমির সর্বাঙ্গ ব্যাপিয়া পঙ্ক লেপিয়াছে, তবুও এ সত্য যাচাই করিবার সুযোগ মিলিয়াছে
সেই জানে ইহা কত বড় সত্য। এইভাবে নীরবে মিনিট 10-15 কাটিয়া গেলে রাজলক্ষ্মী মুখ তুলিয়া কহিল, এই উদ্দেশ্যই যদি তার মনে থাকে, একদিন আবার তাকে ঘরে ফিরতেই হবে, আমি বলে দিচ্ছি। এদেশে নিছক পরের ভালো করতে যাওয়ার যে দুর্গতি, হয়তো সে আজও জানে না। এর স্বাদ কতক আমি জানি। আমারই মতো একদিন যখন সংশয়ে, বাধায়, কটু কথায় তার সমস্ত মন তিক্ত রসে পরিপূর্ণ হয়ে উঠবে, তখন সে পালিয়ে আসার পথ পাবে না। আমি সায় দিয়া কহিলাম, অসম্ভব নয়, কিন্তু আমার মনে হয় এসব দুঃখের কথা যেন সে বেশি জানে। রাজলক্ষ্মী বারংবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, কক্ষনো না, কক্ষনো না। জানলে সে পথে কেউ যাবে না, আমি বলছি। এ কথার আর জবাব ছিল না। বঙ্কুর মুখে শুনিয়াছিলাম, একদিন ইহারই অনেক সাধু সংকল্প, অনেক পুণ্যকর্ম তাহার শ্বশুরবাড়ির দেশে অত্যন্ত অপমানিত হইয়াছিল। সেই নিষ্কাম পরোপকারের ব্যথা অনেক দিন ইহার মনে লাগিয়াছিল। যদিচ আরও একটা দিক দেখিবার ছিল, কিন্তু সেই অবলুপ্ত বেদনার স্থানটা চিহ্নিত করিয়া তুলিতেও আর প্রবৃত্তি হইল না। তাই চুপ করিয়া বসিয়া রহিলাম। অথচ রাজলক্ষ্মী যাহা বলিতেছিল তাহা মিথ্যা নয়। মনে মনে ভাবিতে লাগিলাম, কেন এমন হয়? কেন একের শুভ চেষ্টায় অপরে এমন সন্দেহের চক্ষে দেখে? কেন এগুলি বিফল করিয়া দিয়া মানুষ সংসারের দুঃখের ভার লঘু করিতে দেয় না? মনে হইল, সাধুজি যদি থাকিতেন, কিংবা যদি কখনো ফিরিয়া আসেন, এই জটিল সমস্যার মীমাংসার ভার তাকেই দিব। সেদিন সকাল হইতে নিকটেই কোথা হইতে মাঝে মাঝে সানাইয়ের শব্দ পাওয়া যাইতেছিল। এই সময়ে জন কয়েক লোক রতনকে অগ্রবর্তী করিয়া প্রাঙ্গণের মধ্যস্থলে আসিয়া দাঁড়াইল। রতন সম্মুখে আসিয়া কহিল, মা, এরা আপনাকে রাজবরণ দিতে এসেছে, এসো না হে, দিয়ে যাও না। বলিয়া সে একজন প্রৌঢ় গোছের লোককে ইঙ্গিত করিল। লোকটির পরিধানে হরিদ্রা রঙে ছোপানো একটি কাপড়, গলায় নতুন কাঠের মালা। অত্যন্ত সংকোচের সহিত অগ্রসর হইয়া আসিয়া বারান্দার নিচে হইতে নতুন শালপাতায় একটি টাকা ও একটি সুপারি রাজলক্ষ্মীর পদতলের উদ্দেশ্যে মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং কহিল, মা ঠাকুরন, আজ আমার মেয়ের বিয়ে। রাজলক্ষ্মী উঠিয়া আসিয়া তাহা গ্রহণ করিল এবং পুলকিত চিত্তে কহিল, মেয়ের বিয়েতে এই বুঝি দিতে হয়? রতন কহিল, না মা, তা নয়, যার যেমন সাধ্য সে তেমনি জমিদারকে দেয়। এরা ছোট জাত ডোম, এর বেশি আর কোথায় কি পাবে বলুন, এই কত কষ্টে। কিন্তু নিবেদন সমাপ্ত হইবার পূর্বেই টাকাটা ডোমের শুনিয়া রাজলক্ষ্মী তাড়াতাড়ি রাখিয়া দিয়া বলিল, তবে থাক থাক, এও দিতে হবে না, তোমরা এমনিই মেয়ের বিয়ে দাওগে। এই প্রত্যাখ্যানে কন্যার পিতা এবং ততোধিক রতন নিজে বিপদগ্রস্ত হইয়া উঠিল। সে নানা প্রকারে বুঝাইবার চেষ্টা করিতে লাগিল যে এই রাজবরণের সম্মানটা গ্রহণ না করিলে কোনো মতেই চলিবে না। রাজলক্ষ্মী কেন যে ওই সুপারি শুদ্ধ টাকাটা লইতে কিছুতেই চাহে না, ঘরের ভিতরে বসিয়া আমি তাহা বুঝিয়াছিলাম, এবং রতনী বা কি জন্য যে স্বনির্বন্ধ অনুরোধ করিতেছিল তাহাও আমার অবিদিত ছিল না। খুব সম্ভব দেয় টাকাটা আরও বেশি এবং গোমস্তা কুশারী মহাশয়ের হাত হইতে নিস্তার পাইবার জন্যই ইহারা এই কৌশল করিয়াছে, এবং রতন হুজুর ইত্যাদি সম্ভাষণের পরিবর্তে তাহাদের মুখপাত্র হইয়া আর্জি পেশ করিতে আসিয়াছে। সে যে যথেষ্ট আশ্বাস দিয়াই আনিয়াছে তাহাতে সন্দেহ মাত্র নাই। তাহার এই সংকট অবশেষে আমিই মোচন করিলাম। উঠিয়া আসিয়া টাকাটা তুলিয়া লইয়া কহিলাম, আমি নিলাম, তোমরা বাড়ি গিয়ে বিয়ের উদ্যোগ করোগে। রতনের মুখ গর্বে উজ্জ্বল হইয়া উঠিল এবং রাজলক্ষ্মী অস্পৃশ্যের প্রতিগ্রহের দায় হইতে পরিত্রাণ পাইয়া হাঁপ ফেলিয়া বাঁচিল। খুশি হইয়া কহিল, এ ভালোই হইল যে যার মান্য তিনি স্বহস্তে নিলেন। এই বলিয়া সে হাসিল।
মধুডম কৃতজ্ঞতায় পরিপূর্ণ হইয়া হাত জোড় করিয়া একবার রাজলক্ষ্মীর প্রতি করুণ চক্ষে চাহিয়া রহিল। আমি সম্মত হইলাম। রাজলক্ষ্মী নিজেও একটু হাসিয়া সানাইয়ের শব্দটা আন্দাজ করিয়া বলিল, ওই বুঝি তোমার বাড়ি মধু? আচ্ছা, যদি সময় পাই তো আমিও একবার গিয়ে দেখে আসব। রতনের প্রতি চাহিয়া কহিল, বড় তরঙ্গটা খুলে দেখ তো রে, আমার নতুন শাড়িগুলো আনা হয়েছে কি না। যা, মেয়েটিকে একখানা দিয়ে আয়। মিষ্টি বুঝি এদেশে কিছু পাওয়া যায় না? বাতাসা মেলে? আচ্ছা, তাই বেশ, অমনি তাও কিছু কিনে নিয়ে আসিস রতন। হ্যাঁ মধু, তোমার মেয়ের বয়স কত? পাত্তরের বাড়ি কোথায়? লোক কতগুলি খাবে? এ গায়ে কঘর তোমরা আছো? জমিদার গৃহিণীর একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তরে মধু সসম্ভ্রমে এবং সবিনয়ে যাহা কহিল, তাহাতে বোঝা গেল তাহার কন্যার বয়স বছর নয়েকের মধ্যেই। পাত্র যুবা পুরুষ, ৩০-৪০-এর বেশি হইবে না। বাড়ি ক্রোশ ৫-এর উত্তরে কি একটা গ্রামে। সে একটা তাহাদের বড় সমাজ। সেখানে জাতীয় ব্যবসা কেহ করে না, সকলেরই চাষবাস পেশা। মেয়ে বেশ সুখেই থাকিবে, তবে ভয় শুধু এই রাত্রিটার জন্য। কারণ বরযাত্রীর সংখ্যা কত হইবে এবং তাহারা কোথায় কি ফ্যাসাদ বাঁধাইয়া দিবে, তাহা আজ প্রভাত না হওয়া পর্যন্ত কোনো মতেই অনুমান করিবার জো নাই। তাহারা সকলেই সমৃদ্ধ ব্যক্তি। কি করিয়া যে মানমর্যাদা বজায় রাখিয়া শুভকর্ম সম্পন্ন হইবে, এই ভয়েই মধু কাটা হইয়া আছে। এই সকল সবিস্তারে নিবেদন করিয়া সে পরিশেষে সকাতরে জানাইল যে তাহার চিড়া গুড় এবং দধি সংগ্রহ হইয়াছে, এমনকি শেষকালে খান্দুই করিয়া বড় বাতাসাও পাতে দিতে পারিবে। কিন্তু তথাপি যদি কোনো গোলযোগ হয় তো তাহাদের রক্ষা করিতে হইবে। রাজলক্ষ্মী সকৌতুকে ভরসা দিয়া কহিল, গোলযোগ কিছু হবে না মধু, তোমার মেয়ের বিয়ে নির্বিঘ্নে হবে, আমি আশীর্বাদ করছি। খাবার জিনিস এত জোগাড় করেছ, তোমার বেয়াইয়ের দল খেয়ে খুশি হয়ে বাড়ি যাবে। মধু ভূমিষ্ঠ প্রণাম করিয়া সঙ্গের লোক দুইটিকে লইয়া প্রস্থান করিল। কিন্তু তাহার মুখ দেখিয়া মনে হইল, এই আশীর্বচনের উপর বরাত দিয়া সে বিশেষ কোনো সান্ত্বনা লাভ করিল না। আজ রাত্রির জন্য কন্যার পিতার মনের মধ্যে যথেষ্ট উদ্বেগ জাগিয়া রহিল। মধু ভূমিষ্ঠ প্রণাম করিয়া সঙ্গের লোক দুইটিকে লইয়া প্রস্থান করিল। কিন্তু তাহার মুখ দেখিয়া মনে হইল, এই আশীর্বচনের উপর বরাত দিয়া সে বিশেষ কোনো সান্ত্বনা লাভ করিল না। আজ রাত্রির জন্য কন্যার পিতার মনের মধ্যে যথেষ্ট উদ্বেগ জাগিয়া রহিল। শুভকর্মে পায়ের ধুলা দিব বলিয়া মধুকে আশা দিয়াছিলাম, কিন্তু সত্য সত্যই যাইতে হইবে এরূপ সম্ভাবনা বোধ করি আমাদের কাহারও মনে ছিল না। সন্ধ্যার কিছু পরে প্রদীপের সম্মুখে বসিয়া রাজলক্ষ্মী তাহার আয় ব্যয়ের একটা খসড়া পড়িয়া শুনাইতেছিল। আমি বিছানায় মুদ্রিত নেত্রে কতকবা শুনিতেছিলাম, কতকবা শুনিতেছিলাম না। কিন্তু অদূরে বিবাহবাটির কলরোল কিছুক্ষণ হইতে যেন কিঞ্চিত অসাধারণ রকম প্রখর হইয়া কানে বাজিতেছিল। সহসা রাজলক্ষ্মী মুখ তুলিয়া সহাস্যে কহিল, ডোমের বাড়ির বিয়ে, মারামারি এর একটা অঙ্গ নয় তো? বলিলাম, উঁচু জাতের নকল যদি করে থাকে তো বিচিত্র নয়। সেসব কথা তোমার মনে আছে তো? রাজলক্ষ্মী কহিল, তারপর ক্ষণকাল কান খাড়া করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, বাস্তবিক এ পোড়া দেশে যা করে আমরা মেয়েদের বিলিয়ে দিই, তাতে ইতর ভদ্র সবাই সমান। ওরা চলে গেলে আমি খোঁজ নিয়ে শুনলাম, ওই যে কাল সকালে ওই 9 বছরের মেয়েটাকে কোন অপরিচিত সংসারে টেনে নিয়ে যাবে, আর কখনো হয়তো আসতে পর্যন্ত দেবে না। এদের নিয়মই এই। বাপ 6 গন্ডা টাকায় মেয়েটাকে আজ বিক্রি করে দেবে। একবার পাঠিয়ে দাও, এ কথা মুখে আনবারও জো থাকবে না। আহা, মেয়েটা সেখানে কতই না কাঁদবে। বিয়ের সে কি জানে বলো? এ সকল দুর্ঘটনা তো জন্মকাল হইতেই দেখিয়া আসিতেছি, একরকম সহিয়াও গিয়াছে, আর ক্ষোভ প্রকাশ করিতে প্রবৃত্তি হয় না। সুতরাং প্রত্যুত্তরে কেবল মৌন হইয়াই রহিলাম।
জবাব না পাইয়া সে কহিল, আমাদের দেশে ছোট বড় সব জাতের মধ্যেই বিয়েটা কেবল বিয়েই নয়, এটা ধর্ম। তাই যা, নইলে ভাবিলাম বলি, একে যদি ধর্ম বলিয়াই বুঝিয়াছ তো এত নালিশ কিসের? আর যে ধর্মকর্মে মন প্রসন্ন না হইয়া গ্লানির ভারে অন্তর কালো হইয়া উঠিতে থাকে, তাহাকে ধর্ম বলিয়া গ্রহণ করা যায় কি রূপে? কিন্তু আমার বলিবার পূর্বেই রাজলক্ষ্মী নিজেই পুনশ্চ কহিল, কিন্তু এইসব বিধি ব্যবস্থা করে গেছেন যারা, তারা ছিলেন ত্রিকালদর্শী ঋষি। শাস্ত্রবাক্য মিথ্যা নয়, অমঙ্গলেরও নয়। আমরা কী বা জানি, আর কতটুকু বা বুঝি? ব্যাস, যাহা বলিতে চাহিয়াছিলাম তাহা আর বলা হইল না। এ সংসারে যাহা কিছু ভাবিবার বস্তু ছিল, সমস্তই ত্রিকালজ্ঞ ঋষিরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের জন্য বহু পূর্বেই ভাবিয়া স্থির করিয়া গেছেন। দুনিয়াতে নতুন করিয়া চিন্তা করিবার কোথাও কিছু বাকি নাই। এ কথা রাজলক্ষ্মীর মুখে এই নতুন শুনিলাম না, আরও অনেকের মুখে অনেকবার শুনিয়াছি এবং বরাবরই চুপ করিয়া গিয়াছি। আমি জানি, ইহার জবাব দিতে গেলেই আলোচনাটা প্রথমে উষ্ণ এবং পরক্ষণে ব্যক্তিগত কলহে নিরতিশয় তিক্ত হইয়া ওঠে। ত্রিকালদর্শীদের আমি তাচ্ছিল্য করছি না, রাজলক্ষ্মীর মতো আমিও তাহাদের অতিশয় ভক্তি করি। শুধু এই কথাটাই ভাবি, তাহারা দয়া করিয়া যদি শুধু কেবল আমাদের এই ইংরেজি আমলটার জন্য ভাবিয়া না যাইতেন, তাহা হইলে তাহারাও অনেক দুরূহ চিন্তার দায় হইতে অব্যাহতি পাইতেন। আমরাও হয়তো সত্য সত্যই আজ বাঁচিতে পারিতাম। আমি পূর্বেই বলিয়াছি, রাজলক্ষ্মী আমার মনের কথাগুলো যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইত। কেমন করিয়া পাইত জানি না, কিন্তু এখন এই অস্পষ্ট দীপালোকে আমার মুখের চেহারাটার প্রতি দৃষ্টিপাত করে নাই। তবুও যেন আমার নিভৃত চিন্তার ঠিক দ্বার প্রান্তেই আঘাত করিল। কহিল, তুমি ভাবছ এটা নিতান্তই বাড়াবাড়ি। ভবিষ্যতের বিধি ব্যবস্থা কেউ পূর্বাহ্নেই নির্দেশ করে দিতে পারে না, কিন্তু আমি বলছি পারে। আমার গুরুদেবের শ্রীমুখে শুনেছি, এ কাজ তারা না পারলে সজীব মন্ত্রগুলোকেও কখনো দেখতে পেতেন না। বলি, এটা তো মানো, আমাদের শাস্ত্রীয় মন্ত্রগুলির প্রাণ আছে, তারা জীবন্ত। বলিলাম, হ্যাঁ। রাজলক্ষ্মী কহিল, তুমি না মানতে পারো, কিন্তু তবুও সত্য। তা নইলে আমাদের দেশের এই পুতুল খেলার বিয়েই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিবাহ বন্ধন হতে পারত না। এ সমস্তই তো সজীব মন্ত্রের জোরে, সেই ঋষিদের কৃপায়। অবশ্য অনাচার আর পাপ কোথায় নেই, সে সর্বত্রই আছে। কিন্তু আমাদের এদেশের মতো সতীত্বই কি তুমি আর কোথাও দেখতে পারো? বলিলাম, না। কারণ এ তাহার যুক্তি নয়, বিশ্বাস। ইতিহাসের প্রশ্ন হইলে তাহাকে দেখাইতে পারিতাম। এই পৃথিবীতে সজীব মন্ত্রহীন আরও দেশ আছে, যেথায় সতীত্বের আদর্শ আজও এমনই উচ্চ। অভয়ার উল্লেখ করিয়া বলিতে পারিতাম, এই যদি, তবে তোমাদের জীবন্ত মন্ত্র নরনারী উভয়কেই এক আদর্শে বাঁধতে পারে না কেন? কিন্তু এ সকলের প্রয়োজন ছিল না। আমি জানিতাম তাহার চিত্তের ধারাটা কিছুদিন হইতেই কোন দিক দিয়া বহিতেছে। দুষ্কৃতির বেদনা সে ভালো করিয়াই জানে। যাহাকে সে অন্তর দিয়া ভালোবাসিয়াছে, তাহাকে কলুষিত না করিয়া কেমন করিয়া যে সে এ জীবনে লাভ করিবে, তাহার কিছুই সে ভাবিয়া পায় না। তাহার দুর্বশ হৃদয় ও প্রবুদ্ধ ধর্মবৃত্তি, এই দুই প্রতিকূলগামী প্রচণ্ড প্রবাহ যে কেমন করিয়া কোন সঙ্গমে সম্মিলিত হইয়া এই দুঃখের জীবনে তাহার তীর্থের মতো সুপবিত্র হইয়া উঠিবে, সে তাহার কোনো কিনারাই দেখিতে পায় না। কিন্তু আমি পাই। নিজেকে নিঃশব্দে দান করিয়া শেষ পর্যন্ত অপরের কোনো আক্ষেপ প্রতিনিয়তই আমার চোখে পড়ে। বেশ স্পষ্ট নয় বটে, কিন্তু যেন দেখিতে পাই তাহার যে দুর্দম কামনা এতদিন অত্যগ্র নেশার মতো তাহার সমস্ত মনটাকে উতলা উন্মত্ত করিয়া রাখিয়াছিল, সে যেন আজ স্থির হইয়া তাহার সৌভাগ্যের, তার প্রাপ্তিটার হিসাব দেখিতে চাহিতেছে।
এই হিসাবের অঙ্কগুলোই কি আছে জানি না, কিন্তু শূন্য ছাড়া যদি আর কিছুই আজ সে আর দেখিতে না পাইত, কেমন করিয়া কোথায় গিয়া যে আবার আমি নিজের এই শতচ্ছিন্ন জীবনজালের গ্রন্থি বাঁধিতে বসিব, এ চিন্তা আমার মধ্যে বহুবার আনাগোনা করিয়াছে। ভাবিয়া কিছুই পায় নাই, কেবল এই কথাটাই নিশ্চয় জানিয়া আছি যে চিরদিন যে পথে চলিয়াছি, প্রয়োজন হয়তো আবার সেই পথেই যাত্রা শুরু করিব। নিজের সুখ ও সুবিধা লইয়া কাহারও সমস্যা জটিল করিয়া তুলিব না। কিন্তু পরমাশ্চর্য এই যে মন্ত্রের সজীবতার আলোচনায় আমাদের মধ্যে এক মুহূর্তে বিপ্লব বহিয়া গেল, তাহার প্রসঙ্গ লইয়া পাশের বাড়িতেই যে তখন মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছিল, এ সংবাদ দুজনের কেহই জানিতাম না। অকস্মাৎ ৫-৭ জন গোটা ২ আলো লইয়া অত্যন্ত শোরগোল করিয়া একেবারে প্রাঙ্গণের মাঝখানে আসিয়া দাঁড়াইল এবং ব্যাকুল কণ্ঠে ডাক দিল, হুজুর, বাবুমশাই। আমি ব্যস্ত হইয়া বাহিরে আসিলাম। রাজলক্ষ্মীও সবিস্ময়ে উঠিয়া আসিয়া আমার পাশে আসিয়া দাঁড়াইল। নালিশটা তাহারা সকলেই একসঙ্গে এবং সমস্বরে করিতে চায়। রতনের পুনঃ পুনঃ বকুনি সত্ত্বেও শেষ পর্যন্ত কেহই চুপ করিতে পারিল না। যাহা হোক, ব্যাপারটা বোঝা গেল। কন্যা সম্প্রদান বন্ধ হইয়া আছে, কারণ মন্ত্র ভুল হইতেছে বলিয়া বরপক্ষীয় পুরোহিত কন্যাপক্ষীয় পুরোহিতের ফুল জল প্রভৃতি টান মারিয়া ফেলিয়া দিয়াছে এবং তাহার মুখ চাপিয়া ধরিয়াছে। বাস্তবিক এ কি অত্যাচার! পুরোহিত সম্প্রদায় অনেক কীর্তি করিয়া থাকে, কিন্তু তাই বলিয়া ভিন্ন গ্রাম হইতে আসিয়া জোর করিয়া আরেকজন সমব্যবসায়ীর ফুল জল প্রভৃতি ফেলিয়া দেওয়া এবং শারীরিক বল প্রয়োগে তাহার মুখ চাপিয়া স্বাধীন ও সজীব মন্ত্রোচ্চারণে বাধা দেওয়া, এমন অত্যাচার তো কখনো শুনি নাই। রাজলক্ষ্মী কি যে বলিবে হঠাৎ ভাবিয়া পাইল না। কিন্তু রতন ঘরের মধ্যে কি করিতেছিল, সে বাহিরে আসিয়া মস্ত একটা ধমক দিয়া কহিল, তোদের আবার পুরুত কি রে? এখানে, অর্থাৎ জমিদারিতে আসিয়া পর্যন্ত সে তুমি বলিবার যোগ্য কাহাকেও পায় নাই। কহিল, ডোমডকলির আবার বিয়ে, তাদের আবার পুরুত। এ কি আমাদের বামুন কায়েত নবশাক পেয়েছিস যে বিয়ে দিতে আসবে বামুন ঠাকুর? এই বলিয়া সে বারবার আমার ও রাজলক্ষ্মীর মুখের প্রতি সগর্বে চাহিতে লাগিল। এখানে মনে করিয়া দেওয়া আবশ্যক যে রতন জাতিতে নাপিত। মধুডোম নিজে আসিতে পারেন নাই, কন্যা সম্প্রদানে বসিয়াছে, কিন্তু তাহার সম্বন্ধে আসিয়াছিল। সে ব্যক্তি যাহা বলিতে লাগিল তাহাতে যদিচ বোঝা গেল ইহাদের ব্রাহ্মণ নাই, নিজেরা নিজেদের পুরোহিত, তথাপি রাখাল পণ্ডিত তাহাদের ব্রাহ্মণেরই সামিল, কারণ তাহার গলায় পৈতা আছে এবং সে তাহাদের দশকর্ম করায়। এমনকি সে তাহাদের ছোঁয়া জল পর্যন্ত খায় না। সুতরাং এত বড় সাত্ত্বিকতার পরেও আর প্রতিবাদ চলে না। অতএব আসল ও খাঁটি ব্রাহ্মণের সহিত অতঃপর যদি কোনো প্রভেদ থাকে তো সে নিতান্তই অকিঞ্চিৎকর। সে যাহা হোক, ইহাদের ব্যাকুলতায় ও অদূরে বিবাহবাটির প্রবল চিৎকার শব্দে আমাকে যাইতে হইল। রাজলক্ষ্মীকে কহিলাম, তুমিও চলো না, বাড়িতে একলা কি করবে? রাজলক্ষ্মী প্রথমে মাথা নাড়িল, কিন্তু শেষে কৌতূহল নিবারণ করিতে পারিল না। চলো বলিয়া আমার সঙ্গ লইল। আসিয়া দেখিলাম মধুর সম্বন্ধী অত্যুক্তি করে নাই। বিবাদ তুমুল হইয়া উঠিবার উপক্রম করিয়াছে। একদিকে বরপক্ষীয় প্রায় ৩০-৩২ জন, অন্যদিকে কন্যাপক্ষীয়ও প্রায় ততগুলো। মাঝখানে প্রবল স্থূলকায় শিবু পণ্ডিত দুর্বল ও ক্ষীণজীবী রাখাল পণ্ডিতের হাত চাপিয়া ধরিয়া আছে। আমাদের দেখিয়া সে ছাড়িয়া দিয়া সরিয়া দাঁড়াইল। আমরা সসম্মানে একটা মাদুরের উপর আসন গ্রহণ করিয়া শিবু পণ্ডিতকে এই অতর্কিতে আক্রমণের হেতু জিজ্ঞাসা করায় সে কহিল, হুজুর, মন্তরের ম জানে না এই বেটা, আবার নিজেকে বলে পণ্ডিত, বিবাহটা আজ ভেস্তে দিত। রাখাল মুখ ভেঙাইয়া প্রতিবাদ করিয়া বলিল, হ্যাঁ দিত, ৫খানা গায়ে শ্রাদ্ধ বিয়ে নিত্য দিচ্ছি, আর আমি জানি না মন্তর। মনে ভাবিলাম, এখানেও সেই মন্ত্র।
কিন্তু বাটিতে রাজলক্ষ্মীর কাছে না হয় মৌন থাকিয়াই তর্কের জবাব দিয়াছি, কিন্তু এখানে যদি যথার্থই মধ্যস্থতা করিতে হয় তো বিপদে পড়িতে হইবে। অবশেষে বহু বাগবিতণ্ডায় স্থির হইল যে রাখালি মন্ত্রপাঠ করাইবে, কিন্তু ভুল যদি কোথাও হয় তো শিবুকে আসন ছাড়িয়া দিতে হইবে। রাখাল রাজি হইয়া পুরোহিতের আসন গ্রহণ করিল এবং কন্যার পিতার হাতে কয়েকটা ফুল এবং বর কন্যার 2 হাত একত্র করিয়া দিয়া যে বৈদিক মন্ত্র পাঠ করিল তাহা আমার আজও মনে আছে। এগুলো সজীব কিনা জানি না, কিন্তু মন্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও সন্দেহ হয় বেদে ঠিক এই কথাগুলোই ঋষিরা সৃষ্টি করিয়া যান নাই। রাখাল পণ্ডিত বরকে বলিলেন, বলো মধুডোমের কন্যায় নমঃ। বর আবৃত্তি করিল, মধুডোমের কন্যায় নমঃ। রাখাল কন্যাকে বলিলেন, বলো ভগবতী ডোমায় পুত্রায় নমঃ। বালিকা কন্যার উচ্চারণে পাছে ত্রুটি হয়, এই জন্য মধু তাহার হইয়া উচ্চারণ করিতে যাইতেছিল। এমন সময় শিবু পণ্ডিত 2 হাত তুলিয়া বজ্রগর্জনে সকলকে চমকিত করিয়া বলিয়া উঠিল, ও মন্তরী নয়, বিয়েই হলো না। পেছনে একটা টান পাইয়া ফিরিয়া দেখি রাজলক্ষ্মী মুখের মধ্যে আঁচল গুজিয়া প্রাণপণে হাসি চাপিবার চেষ্টা করিতেছে এবং উপস্থিত সমস্ত লোকই একান্ত উদ্গ্রীব হইয়া উঠিয়াছে। রাখাল পণ্ডিত লজ্জিত মুখে কি একটা বলিতে গেল, কিন্তু তাহার কথা কেহ কানেই লইল না। সকলেই সমস্বরে শিবুকে অনুনয় করিতে লাগিল, পণ্ডিত মশাই, মন্ত্রটি আপনিই বলিয়ে দিন, নইলে এ বিয়েই হবে না, সব নষ্ট হয়ে যাবে। সিকি দক্ষিণে ওকে দিয়ে আপনি 12 আনা নেবেন পণ্ডিত মশাই। শিবু পণ্ডিত তখন ঔদার্য দেখাইয়া কহিলেন, রাখালের দোষ নেই, আসল মন্তর আমি ছাড়া এ অঞ্চলে আর কেউ জানেই না। বেশি দক্ষিণে আমি চাই নে, আমি এইখান থেকেই মন্ত্রপাঠ করছি, রাখাল ওদের পড়াক। এই বলিয়া সেই শাস্ত্রজ্ঞ পুরোহিত মন্ত্রোচ্চারণ করিতে লাগিলেন এবং পরাজিত রাখাল নিরীহ ভালো মানুষটির মতো বরকন্যাকে আবৃত্তি করাইতে লাগিল। শিবু কহিলেন, বলো মধুডোমায় কন্যায় ভূজ্যপত্রং নমঃ। বর আবৃত্তি করল, মধুডোমায় কন্যায় ভূজ্যপত্রং নমঃ। শিবু কহিলেন, মধু, এবার তুমিই বলো ভগবতী ডোমায় পুত্রায় সম্প্রদানাং নমঃ। সকন্যা মধু ইহায় আবৃত্তি করিল। সকলেই নীরব স্থির। ভাবে বোধ হইল শিবুর মতো শাস্ত্রজ্ঞ ব্যক্তি ইতিপূর্বে এ অঞ্চলে পদার্পণ করে নাই। শিবু বরের হাতে ফুল দিয়া কহিলেন, বিপিন, তুমি বলো যতদিন জীবনং ততদিন ভাত কাপড় প্রদানং সাহা। বিপিন থামিয়া থামিয়া বহু দুঃখে বহু সময়ে এই মন্ত্র উচ্চারণ করিল। শিবু কহিলেন, বর কন্যা দুজনেই বলো যুগল মিলনং নমঃ। বর এবং কন্যার হইয়া মধু ইহা আবৃত্তি করিল। ইহার পরে বিরাট হরিধ্বনি সহকারে বর কন্যাকে বাটির মধ্যে বহন করিয়া লইয়া যাওয়া হইল। আমার চতুর্পার্শ্বে একটা গুঞ্জন রোল উঠিল। সকলেই এক বাক্যে স্বীকার করিতে লাগিল যে হা, একজন শাস্ত্র জানার লোক বটে, মন্তর পড়ল বটে। রাখাল পণ্ডিত এতকাল আমাদের কেবল ঠকিয়েই খাচ্ছিল। সমস্তক্ষণ আমি গম্ভীর হইয়া গিয়াছিলাম এবং শেষ পর্যন্ত এই অসীম গাম্ভীর্য বজায় রাখিয়াই রাজলক্ষ্মীর হাত ধরিয়া বাটি ফিরিয়া আসিলাম। ওখানে কি করিয়া যে সে আপনাকে সংবরণ করিয়া বসিয়াছিল আমি জানি না, কিন্তু ঘরে আসিয়া হাসির প্রবাহে তাহার যেন দম বন্ধ হইবার জো হইল। বিছানায় লুটাইয়া পড়িয়া সে কেবলই বলিতে লাগিল, হ্যাঁ, একজন মহামহোপাধ্যায় বটে। রাখাল এতদিন এদের কেবল ঠকিয়েই খাচ্ছিল। প্রথমটা আমিও হাসি রাখিতে পারিলাম না, তাহার পরে কহিলাম, মহামহোপাধ্যায় দুজনেই, অথচ এমনি করেই তো এতকাল এদের মেয়ের মা এবং মেয়ের ঠাকুরমার বিয়ে হয়েছে। রাখালের যাই হোক, শিবু পণ্ডিতের মন্ত্রগুলোও ঠিক ঋষির উবাজ বলে মনে হলো না, কিন্তু তবু এদের কোনো মন্ত্রই বিফল হয়নি। এদের বিবাহ বন্ধন তো আজও তেমনই দৃঢ়, তেমনই অটুট আছে। রাজলক্ষ্মী হাসি চাপিয়া সহসা সোজা হইয়া উঠিয়া বসিল।
এবং এক দৃষ্টে চুপ করিয়া আমার মুখের পানে চাহিয়া কত কী যেন ভাবিতে লাগিল। এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বের কোন অংশটুকু আপনাকে ভাবিয়েছে কমেন্ট বক্সে জানালে খুশি হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।